আসলে না, আগে যখন ছোট ছিলাম আর কি, তখন মাঝে মাঝে ওই সার্কাস দেখতে যেত। হ্যাঁ, ওই সার্কাস দেখার আনন্দ পাচ্ছি আর কি আমি এখন। Recording ওরকম in progress. সার্কাস দেখছি, মানে একটা লোক। আমার আরেকটা জিনিস মনে পড়ে, আমি যখন ছাত্র ছিলাম 1984 এর কথা বলতেছি। সেই সময় দেখেছিলাম একজন আওয়ামী লীগের বড় নেতা ছিল, নাম হলো এম কোরবান আলী। তো কোরবান তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। তখন ওই কোরবান আলী তো সময় একটা লিয়াজো কমিটি হয়েছিল। এই 7 দলীয় জোট, মানে বিএনপির নেতৃত্বাধীন বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে ছিল 14 দলীয় জোট। এই দুই জোটের মধ্যে 14 দলীয় না 15 দলীয় জোট, এই দুই জোটের মধ্যে লিয়াজো করার জন্য একটা কমিটি ছিল, লিয়াজো কমিটি। সেই লিয়াজো কমিটির প্রধান ছিলেন এই এম কোরবান আলী। তো একদিন এম কোরবান আলীর বাসায় ড্রয়িং রুমে বসে সবাই মিটিং করছিল, আওয়ামী লীগের বিএনপির লোকজন মিলে লিয়াজো কমিটির মিটিং। এগুলো আমার শোনা কথা, তখন শুনেছি আমরা। তখন একটা টেলিফোন আসে, তখন কোরবান আলী বলে যে, আমি টেলিফোনটা ধরে ধরে কিছু কথা শুনে শুনে বলে কি, আপনি একটু বসেন, আমি আসতেছি, বলে উনি বেরিয়ে যান। কিছুক্ষণ পরে সবাই, তখন 8টার সময় একটা খবর হতো বিটিভিতে, তখন সবাই খবরে দেখতেছেন যে কোরবান আলী সাহেব এরশাদের মন্ত্রিসভায় জয়েন করেছেন, শপথ দিচ্ছেন আর কি। তো এরকম দৃশ্য এখন হচ্ছে। কয়দিন আগে শুনলাম যে এলডিপির আপনার রেদওয়ান আহমেদ, উনি এলডিপির মহাসচিব, উনি একটা মিটিং করছিলেন। সেই মিটিং এ বিএনপির সঙ্গে এলডিপির যে বিরোধটা, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। এলডিপি চাচ্ছিল মিনিমাম 10টা আসন, বিএনপি তাদের অফার করছে মাত্র 2টা আসন। সেই দুইটার মধ্যে একটা রেদওয়ান সাহেবের, একটা চট্টগ্রামে অলি আহমেদ সাহেবের ছেলের জন্য। অলি আহমেদ সাহেব ইমোশনাল হয়ে গেছেন এবং উনি একটাও নেবেন না এবং আলাদা নির্বাচন করবেন, এই কথা ভাবছেন এবং বলছেন। রেদওয়ান সাহেব দেখা আলাদা নির্বাচন করলে তো ওনার কোনো আশা নাই। তিনি বলেন যে, আপনারা বসেন, আমি এটা আসতেছি, যে সে বিএনপিতে জয়েন করছে আর কি। তো এই ধরনের ঘটনা ঘটতেছে। তো এই লোকগুলোকে নিয়ে না আমার মাঝে মাঝে খুব করুণা হয়, এবং করোনা হওয়ার পাশাপাশি আমরা খুব হতাশ বোধ করি যে এই লোকগুলি আমাদের লিডার, এই লোকগুলি আমাদের লিডার। ভাই, তুমি একটা আলাদা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি মানে কি, সেই পার্টির কিছু আদর্শ আছে। তুমি একটা আলাদা আদর্শ তুমি তোমার আছে, যেটা নিয়ে তুমি জনগণের উন্নতি করতে চাও। কিন্তু এখন দেখা যাচ্ছে এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত দামে নিজেকে বিক্রি করতে পারে। তাদের আদর্শ ফাদর্শ কিচ্ছু লাগে না রে ভাই। এদের লজ্জাও করে না, মানে এদের লজ্জাও করে না যে গতকালকে সে কি বলেছে, গতকালকে সে পাবলিককে কি বলেছে, গতকালকে সে রাজনৈতিক দল হিসাবে তার দলীয় নেতাকর্মীদের কি বলেছে, আর আজকে সে কি করছে। এদের কোনো লজ্জা নাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সে যাচ্ছে, এটাকে এবার তার দলের সভাপতি জাস্টিফাই করতেছে, এটা নাকি তাদের নির্বাচনী কৌশল। মানে এটা কি বলবো। আগে এদের সম্পর্কে শুনতাম, এই গণ অধিকার পরিষদের এই যে নুরু বলেন অথবা রাশেদ খান বলেন, এদের নামের সঙ্গে আগে একটা আলাদা অ্যাডজেক্টিভ যুক্ত হতো, ওটা বলতো বিকাশ। বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এগুলো বলা হতো। ওনারা নাকি বিকাশে চাঁদাবাজি করতেন বলে বলা হতো। তো আমার শুনতে খুব খারাপ লাগতো যে এটা একটা পলিটিক্যাল লিডার, তার সম্পর্কে এই ধরনের একটা অ্যাডজেক্টিভ যোগ করা হয়। আমার শুনতেই খারাপ লাগতো, আমি খুব মন খারাপ করতাম যারা বলতো তাদেরকে নিয়ে। এখন দেখতেছি যে ওইটার তুলনায় এটা আরো কম। এটা কি, সাধারণ সম্পাদক বলতেছে আমি চলে যাচ্ছি ধানের শীষ পাওয়ার জন্য, মানে একটা প্রতীক পাওয়ার জন্য। একবার ভাবেন তো, হাইপে চলে গেলে ভাবেন যে ওই যে প্রতীক দিয়ে তারা গেল, তারপর তো তারা ফেল করতে পারে, পারে না? যদি ফেল করে তখন কি হবে? ইজ্জতও গেল, ঘরও গেল। ঘর একটা থেকে তাহলে অনেক সময় আপনার বাইরে কাছে এটা যেতে একটু না, জিজ্ঞাসাই জেনে পরে করি আর। যে পাশ করার সম্ভাবনা কি আছে? কারণ ওই সবগুলো এলাকাতেই দেখা যায় যে বিএনপির যারা প্রার্থী থাকার কথা ছিল তারা কিন্তু অ্যাক্টিভই কেউ, মানে বেশিরভাগ জায়গায় প্রার্থীরা বসে যাচ্ছেন বা সমর্থন জানাবেন এইরকম আভাস দিচ্ছেন, খুব কম জায়গায় সম্ভবত পাওয়া যাচ্ছে না এই আভাস। না, পাস করবেই করবেন, এটা 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 আপনার মানে প্লেস টু প্লেস এটা ভ্যারি করবে। কারণ এক এক জায়গায় এক একজনের ধরেন কোনো কোনো জায়গায় হয়তো খুব পাওয়ারফুল একজন প্রার্থী যাদের আছে, বিএনপির আগের থেকে আছে, যে এলাকায় খুবই জনপ্রিয় হয়তো আছে। যদি সেরকম থাকে, তাহলে কিন্তু এই ধানের শীষ পাইয়াও তাদের খুব একটা লাভ হবে না। আর যদি ওখানে অতটা পাওয়ারফুল কোনো প্রার্থী না থাকে, তখন তো লাভ হবে। আমি জানি না আসলে কোথায় কি হবে, কোথায় কি অবস্থা, আমি এটা খোঁজ নেইনি। হয়তো খোঁজ নিলে পরে জানতে পারবো। কিন্তু এর মধ্যে কেউ না কেউ তো হারবেই, অবধারিত 2 জন লোক হারবে, আমার যেটা ধারণা আর কি। যারা হেরে যাবেন, তো তাদের জন্য কি থাকবে? তাদের জন্য তো মনে করেন সে দল থেকেও চলে আসলো, মানে দলকে, দলের আদর্শকে সে বিসর্জন দিল, এবং অর্জন তো কিছুই হলো না। তো বরঞ্চ নিজের চরিত্রটা উনি মানে সবার কাছে মানে নগ্ন করে দিলেন। তবে এদের কিছু হয় না, হয় না কেন জানেন? এরা তো সিদ্ধান্ত নিয়েই নামছে যে আমি যা কিছু হোক আমি লজ্জা পাবো না। এখন আপনি যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি লজ্জা পাবো না, তাহলে আপনাকে ভাই পৃথিবীর কেউ লজ্জা দিতে পারবে না।
এটা তো আপনার ডিপেন্ড করে আপনার ডিসিশনের উপর। জি, জনাব মাসুদ কল অনেক ধন্যবাদ। মানে নিজের দলে থেকে সেরকম আসলে লাভ মনে হয় হচ্ছে না, এই জন্যই মানে লাভের কথা চিন্তা করে হিসেব মিলিয়েই তারা ওদিকে যাচ্ছে কিনা। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার হিসাব, আপনি মানে এই বিষয়টা কিভাবে দেখছেন, এই ট্রেন্ডটা কিভাবে দেখছেন? একই সাথে বিএনপির ওই ওই এলাকাগুলোর প্রার্থীরা তারা ক্ষুব্ধ, তারা অনেকে মানে সেই ক্ষোভ প্রকাশ করছেন, রাস্তায় নামছেন। রুমিন ফারহানার মতো নেত্রী, তিনি যে বিগত পুরো সময়টা জুড়ে তাকে যখন ভোকাল দেখা গেছে, তিনিও অন্য মার্কায় নির্বাচন করবেন, বিএনপি থেকে সরে যাবেন, এরকম মানে সরে যাচ্ছেন, এরকমটাও শোনা যাচ্ছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই বিষয়গুলো, রাজনীতিতে এর প্রভাব কেমন?